আপনারা জেনজিকে রিপ্রেজেন্ট করেন, জামাত জেনারেশন হয়ে যায় না। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত, সংবিধান পরিষদের কমিটি হলে সমান সংখ্যক প্রতিনিধিত্ব চায় বিরোধী দল। এই আদেশটি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তহীন একটি প্রতারণার দলিল, এটা আমি আজকে আবার পুনরুচ্চারণ করছি। এখানে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যদি কোনো কমিটি গঠন হয়, তাহলে এখন যেমন এখানে ডিবেট হচ্ছে, তখনও সেখানে ডিবেট হবে। যে লাউ সেই কদুতেই টেকে যাবে। এপ্রিলে বাড়বে না কোনো ধরনের জ্বালানি তেলের দাম। মঙ্গলবারও পাম্পে পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, অবৈধ মজুদের সন্ধানে বিভিন্ন স্থানে অভিযান। স্কুল কলেজে সপ্তাহে 3 দিন অনলাইন ক্লাসের প্রস্তাব মন্ত্রণালয়ের। সাপ্তাহিক ছুটি বাড়ানো সহ বিকল্প বিবেচনার পরামর্শ বিশেষজ্ঞদের। স্বাস্থ্য সহকারীদের আন্দোলনে ব্যাহত হয় টিকা কার্যক্রম, জানালেন সচিব। দাপ্তরিক জটিলতা এবং সময়ক্ষেপণেই ভ্যাকসিনের সংকট। আমাদের স্বাস্থ্যকর্মীরা একসময় ছোট ছোট আন্দোলন করেছিল, কর্মবিরতি করেছিল। আমাদের টিকারও তখন কিছু সংকট তৈরি হয়েছিল। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে সংস্কার নয়, সংশোধন হচ্ছে সংবিধান, আর এজন্য বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে, যেখানে থাকতে পারে সরকার, বিরোধী দল, স্বতন্ত্র সংসদ সদস্য ছাড়াও বিশেষজ্ঞরা, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে কমিটিতে সমান সংখ্যক সদস্য রাখার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা। এর আগে সংসদ অধিবেশনে জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এ নিয়ে সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ করেছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। ধন্যবাদ মাননীয় স্পিকার। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা নিয়ে বিরোধী দলের মুলতবি প্রস্তাবের উপর নির্ধারিত 2 ঘণ্টার আলোচনা। শুরুতেই 62 বিধিতে দেয়া নোটিশের মুলতবি প্রস্তাব সংসদে উত্থাপন করেন বিরোধী দলীয় নেতা। মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। আলোচনায় বিরোধী দলীয় সংসদ সদস্যরা বলেন, জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীরা সবাই সংবিধানের সংস্কার চেয়েছিল, সংশোধন নয়। কিন্তু সরকারি দল সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে নিজেদের ইশতিহারের অন্য কাজকে গুরুত্ব দিয়েছে। সরকার দলের সদিচ্ছার বিষয়ে তারা 2/3 মেজরিটি পেয়েছেন। তারা যদি আজকে সদিচ্ছা প্রকাশ করেন যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোটকে তারা মেনে নেবেন, এটা নিয়ে আর কোনো প্রশ্ন কোথাও উঠবে না। আমরা তাদের কাছে সেই আহ্বানটাই। এই অভ্যুত্থানের পরে এই সংবিধানের কিছু অংশ ওনারা মেনেছেন, কিছু অংশ ওনারা মানেন নাই। বাংলাদেশের পার্লামেন্ট যারা দেখছেন তারা সিদ্ধান্ত নেবেন। যারা কখনো কখনো কনফর্মিস্ট, যারা কখনো কখনো রিফর্মিস্ট, তারা মূলত হচ্ছে অপরচুনিস্ট। আমরা যেন সংস্কারের কথাটা মাথায় নিতে পারছি না। আমরা সংস্কারের পরিবর্তে এখন আমরা সংশোধনের দিকে যাচ্ছি। আমরা তো এই সংশোধনের জন্য আমাদের ছেলেরা, আমাদের তরুণ যুবকরা, আমাদের জনতারা কাজ করে নাই। জবাবে সরকার সমর্থক সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ বলেন, জুলাই সনদ নিয়ে নয়, এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সরকারের আপত্তি। 5 আগস্টের পর সংবিধানের আলোকে থেকে সবকিছু করে এখন সংবিধান বাতিল চাওয়া সাংঘর্ষিক বলে উল্লেখ করেন তিনি। আপনারা বসেন, আমাদের নোট অফ ডিসেন্ট আছে, লেটস টক, লেটস সিট ডাউন। জনগণ যদি 70% ভোট অবশ্যই গণভোটে দিয়েছে, জনগণ কিন্তু সংবিধান পরিবর্তন করার জন্য 51% ভোট আমাদেরও দিয়েছে। এনসিপি যে আমাদের দল, আমাদের হিরোরা যারা যুদ্ধ করেছেন, যারা এখানে আছেন, তাদেরকে বলে দিই, আপনারা জেনজিকে রিপ্রেজেন্ট করেন, জামাত জেনারেশন হয়ে যান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিরোধী দলের সংসদ সদস্যদের তোলা পয়েন্টগুলো খুঁটিয়ে খুঁটিয়ে ব্যাখ্যা করেন, তুলে ধরেন সাংবিধানিক দিকগুলো। রাষ্ট্রপতিকে দিয়ে এখতিয়ারের বাইরে আদেশ জারি করিয়ে অন্তর্বর্তী সরকার প্রতারণা করেছে বলে সংসদকে জানান তিনি। আমি মহামান্য রাষ্ট্রপতির সাথে তখন কথা বলেছিলাম যে, মহামান্য রাষ্ট্রপতি, আপনি কি আদেশ জারি করতে পারেন? বলে, আমি তো পারি না, কিন্তু আমাকে পারাচ্ছে। এখন এই আদেশটি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তহীন একটি প্রতারণার দলিল।
সংবিধান সংস্কার পরিষদের শপথের ফর্ম জাতীয় সংসদে দেয়ার কোনো এখতিয়ার প্রধান নির্বাচন কমিশনারের নেই। এটা করে সিসিও সংবিধান লঙ্ঘন করেছেন বলেন সালাউদ্দিন আহমদ। প্রধান নির্বাচন কমিশনারের অফিস থেকে এই ফর্ম এখানে জাতীয় সংসদে দেওয়ার এখতিয়ার প্রধান নির্বাচন কমিশনার নাই। তিনি শপথ নিয়েছেন তফসিল 148 অনুচ্ছেদের অনুবলে তফসিল 3 সংবিধান সংরক্ষণের জন্য তিনি শপথ নিয়েছেন। তিনি শপথ ভঙ্গ করেছেন, সংবিধান লঙ্ঘন করেছেন। তবে জুলাই জাতীয় সনদটি অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি আর প্রতিজ্ঞার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রস্তাব করেন সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি করার। করে ফেলা হয়েছিল। বিরোধী দলীয় নেতার আহ্বান সমান সংখ্যক সদস্য নিয়ে কমিটি করতে হবে। একটা কমিটি আপনি যদি উত্তম মনে করেন আপনি করে দিতে পারেন, তবে সেখানে আমাদের আহ্বান থাকবে যে দুই দিক থেকেই সমান সংখ্যক সদস্য নিয়ে যেন ওই কমিটি গঠিত হয়। তাইলে আমরা সেখানে আমাদের মতামত সুন্দরভাবে দিতে পারবো। এখানে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যদি কোনো কমিটি গঠন হয়, তাহলে এখন যেমন এখানে ডিবেট হচ্ছে, তখনও সেখানে ডিবেট হবে। যে লাউ সেই কদুতেই থেকে যাবে, অন্য কোনো ফল আমরা এখান থেকে আহরণ করতে পারবো না। আইনমন্ত্রী বলেন, সংসদ নেতা জুলাই সনদ ধারণ করেন বলেই ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে দেওয়ার প্রস্তাব করেছিলেন। পরে সংবিধান সংশোধনে কমিটি গঠনের সিদ্ধান্তের মধ্য দিয়েই শেষ হয় সংসদে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার ইস্যুটি। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। মঙ্গলবার ব্রিফিংয়ে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেন, সংসদে আইনমন্ত্রী তাকে মিসকোট করেছেন। সংবিধান সংশোধনের কমিটি নয়, সংবিধান পরিষদের কমিটি হলে সেখানে সমান সংখ্যক প্রতিনিধিত্ব চান তারা। আর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী সকল রাজনৈতিক দল এবং স্বতন্ত্র সদস্যদের সমন্বয়ে একটি সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের বিষয়। সংসদ অধিবেশন মুলতবি শেষে ব্রিফিংয়ে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, কমিটি গঠন নিয়ে বিরোধীরা একমত। আইনমন্ত্রীর এমন বক্তব্য পুরোপুরি ঠিক নয়, তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। মাননীয় আইনমন্ত্রী তিনি বক্তৃতায় উঠে আমাকে মিসকোট করেছেন, বলেছেন যে এই প্রস্তাব আমরা ওনারা যেভাবে সংবিধান সংশোধনের জন্য দিয়েছেন আমরা সেটা গ্রহণ করেছি। আসলে আমরা সংবিধান সংশোধন সংক্রান্ত কোনো প্রস্তাবে আমরা মতামত দেইনি। আমরা বলেছি বিষয়টা সংবিধান সংস্কার সংক্রান্ত। তো কাজে এখানে আশা করি ভুল বোঝাবুঝি হবে না, কারণ আমার বক্তব্য স্পষ্ট ছিল। আর সরকারি দল বলছে, সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটিতে সরকার, বিরোধী দল, স্বতন্ত্র সদস্য ছাড়াও বিশেষজ্ঞরা থাকতে পারেন। এই কমিটির মাধ্যমে আলাপ আলোচনা ও সমঝোতার ভিত্তিতে জনপ্রত্যাশিত সংবিধান সংশোধনী বিল সংসদে উত্থাপন ও পাশের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই সংসদীয় কমিটি সংসদ সদস্য এবং সংসদ সদস্যের বাইরেও জাতির মধ্যে যারা বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ, স্টেক হোল্ডার, পত্রিকার সম্পাদকবৃন্দ, এডিটরবৃন্দ, আর বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার বিশিষ্ট সাংবাদিক এবং এডিটরবৃন্দ সহ বিশিষ্ট আইনজীবী, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ, প্রয়োজন বোধে রিটায়ার্ড জাস্টিস সহ সবারই মতামত নিতে পারে এবং সেই মতামত সমৃদ্ধ করে বিশেষ কমিটি একটা রিপোর্ট জাতীয় সংসদে উপস্থাপন করবে যদি গঠিত হয়, এবং তার ভিত্তিতে, সমঝোতার ভিত্তিতে আমরা একটা গণতান্ত্রিক সংস্কারের জন্য, সংশোধনের জন্য সংবিধানের প্রস্তাব করতে পারবো। এছাড়া সংবিধান সংস্কার পরিষদের জন্য কমিটি গঠিত হলে তা হবে বন্ধুসুলভ। সংশোধনীর আলাপে শুভঙ্করের ফাঁকি রয়েছে বলে মন্তব্য বিরোধী দলের আরেক নেতা আক্তার হোসেনের। সংবিধান সংস্কার পরিষদকে বাস্তবায়নের জন্য আমাদের এই কর্মসূচি, সেটার বাইরে গিয়ে কোনো কিছু, সেই ব্যাপারে অবশ্যই আমাদেরকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। এবং আমরা মনে করি যে এর মধ্য দিয়ে যে শুভঙ্করের ফাঁকিগুলো দেওয়ার কথা বলা হচ্ছে, সেই বিষয়গুলো জাতির সামনে আগামীকাল আসলেই আরও পরিষ্কার হবে। সংসদের অধিবেশনের বুধবারের সেশন বিকাল 3:30টায় শুরু হবে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। এপ্রিলে কোনো ধরনের জ্বালানি তেলের দাম বাড়ছে না নিশ্চিত করেছে জ্বালানি বিভাগ। মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, দেশে সব ধরনের জ্বালানির পর্যাপ্ত মজুদ আছে, ডিপো থেকে সরবরাহে নেই কোনো ঘাটতি। এলপিজি নিয়েও শঙ্কা নেই, আর তাই এ নিয়ে অযথা আতঙ্ক তৈরি না করতে মজুতকারীদের সতর্ক করেছেন তিনি। জানান, অবৈধভাবে মজুত করা প্রায় 3 লাখ টন জ্বালানি উদ্ধার হয়েছে, কারাদণ্ড দেওয়া হয়েছে 19 জনকে। এছাড়া এই সপ্তাহের মধ্যে নির্দিষ্ট যানবাহনের জন্য ফুয়েল কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। আমরা রাত দিন পরিশ্রম করছি যাতে
জ্বালানি সেক্টরে কোনো রকম সমস্যা তৈরি না হয়, আমরা যাতে মানুষকে শান্তি দিতে পারি। সাপ্লাই চেইনে যা যা করা দরকার, যেটুকু ডিজেল প্রতি মাসে চাহিদা, যেটুকু অক্সিজেন প্রতি মাসে চাহিদা, সেটা কিভাবে নিশ্চিত করা যায় আমরা কাজ করছি। অন্যদিকে রাজধানীতে দিনের প্রায় অর্ধেকটা সময় বেশিরভাগ পেট্রোল পাম্পে জ্বালানি না থাকায় সরবরাহ বন্ধ থাকছে। ডিপো থেকে তেল নিয়ে আসলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়, কিন্তু ততক্ষণে ভোগান্তিতে থাকেন চালকেরা। পাম্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, তেলের সম্ভাব্য মূল্য বৃদ্ধির গুঞ্জন ছড়িয়ে পড়ায় তেল মজুতের প্রবণতা তৈরি হয়েছে। এদিকে রাজধানী যাত্রাবাড়ি, শনিরাখড়া সহ এদিককার অধিকাংশ পেট্রোল পাম্পেই কোনো পেট্রোল নেই। কোনো পাম্প বড় করে লিখে রেখেছে অক্টেন নেই। দিনভর অলস সময় পার করেন স্টাফরা। জানান, তেল ভরতে ডিপোতে সিরিয়ালে তাদের গাড়ি। পেট্রোল, অক্টেনের পাশাপাশি সেখানে ডিজেলেরও সংকট। এই অবস্থায় রাজধানীতে প্রেস ব্রিফিং করে পেট্রোল পাম্প মালিকরা। অভিযোগ করেন, ডিপো থেকে চাহিদা মতো জ্বালানি মিলছে না, আর এই কারণে রাত 8টা থেকে সকাল 7টা পর্যন্ত পাম্প বন্ধ রাখতে চান তারা। নাগরিকদের তেলের মজুত না করার অনুরোধ করেন পাম্প মালিকরা। ওনারা বললো যে তেলের গাড়ি আমরা পাঠাইতেছি, তেলের গাড়ি আসলে আনলোড করার পরে তারপর 12টা বা 1টার ভিতরে আপনারা তেল পাইবে। একজন বাইকার বললো, ভাই এখানে নাকি তেল দিচ্ছে। পরে আসলাম, এই 500 টাকা তেল দিল। এসে দেখছেন আমার অকটেন কিন্তু 1 ফোঁটাও নাই, তখন কিন্তু হাওয়া ধরছে। আমার যতক্ষণ আছে আমি ততক্ষণ দিয়ে যাব। 3টা পাম্প ঘোরার পরে আমি এয়ারপোর্টের পাম্পে আইসা এখানে সিরিয়াল দিছি, 1 নম্বরে আছি। আমার পিছনে 150 গাড়ি আছে। রাজধানীর খিলক্ষেত এবং দক্ষিণ খান এলাকায় 4টি যৌথ অভিযানে প্রায় 3000 লিটার মজুতকৃত অবৈধ ডিজেল ও অক্টেন উদ্ধার করেছে যৌথ বাহিনী। সকাল থেকে দুপুর পর্যন্ত জাতীয় গোয়েন্দা সংস্থা NSI এর তথ্যে অভিযান পরিচালিত হয়। এ সময় 2550 লিটার ডিজেল এবং 245 লিটার অক্টেন সহ মোট 2795 লিটার জ্বালানি জব্দ করা হয়। এ সময় অবৈধ মজুদের অভিযোগে 4 অসাধু ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলেন কামরুল ইসলাম, ইসমাইল, মিরাজ ও জিতু। অভিযোগ রয়েছে, বর্তমান পরিস্থিতিতে তারা অবৈধভাবে তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছিলেন এবং সাধারণ ভোক্তাদের কাছে চড়া মূল্যে বিক্রি করছিলেন। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তাদের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। অন্যদিকে দিনাজপুরের ঘোড়াঘাটে অবৈধভাবে মজুত করা 1671 লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। দুপুরে পৌর শহরের আজাদমোড় এলাকায় একটি দোকান থেকে এসব ডিজেল জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জ্বালানি সংকটের মধ্যে অবৈধ মজুত ঠেকাতে সারা দেশে অভিযান চলমান রয়েছে। আর এরই অংশ হিসেবে সালাম ভলকানাইজিং দোকানে অভিযান চালানো হয়। এ সময় কয়েকটি প্লাস্টিকের ড্রামে মজুত করা অবস্থায় পাওয়া যায় ডিজেল। পরে জব্দকৃত ডিজেল সরকারি দরে নিলামের মাধ্যমে বিক্রি হয়। অভিযানের সময় দোকান মালিককে পাওয়া যায়নি। জ্বালানি সংকট সামাল দিতে শিক্ষা প্রতিষ্ঠানে 3 দিন ছুটি এবং 3 দিন শিক্ষার্থীদের সশরীরে উপস্থিতির প্রস্তাব করেছে মন্ত্রণালয়। জ্বালানি বিভাগের এই ধরনের প্রস্তাব নিয়ে চলতি সপ্তাহেই মন্ত্রিসভায় আলোচনার কথা রয়েছে। প্রাথমিকভাবে সাপ্তাহিক ছুটি বাড়ানো, 2 দিন হোম অফিস সময় কমানো এবং আংশিক ক্লাস অনলাইনে করার ভাবনা সরকারের। জ্বালানি বিভাগের এসব প্রস্তাব নিয়ে দ্রুতই সিদ্ধান্ত আসতে পারে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর শিক্ষামন্ত্রীও জানালেন, অনলাইনে ক্লাস নিয়ে ভাবনার কথা। সরকারের এই উদ্যোগ নিয়ে সাধারণ গ্রাহকদের অনেকেই ইতিবাচক। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানির চাহিদা কমানোর জন্য এই ধরনের উদ্যোগ অপরিহার্য। রাস্তায় গাড়ি চাপ কমানো গেলে অর্থনীতিতেও চাপ তুলনামূলক কম পড়বে বলে ধারণা তাদের। তবে ইরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতে, এমন শঙ্কা অর্থনীতিবিদদের। স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি আর সেই সময় টিকার সংকটের কারণে হামের প্রকোপ ছড়িয়েছে। প্রাথমিক অনুসন্ধানে এটি জানা গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন সচিব। আরও জানান, সংক্রমিত এলাকাগুলো চিহ্নিত করে হার্ড ইমিউনিটি তৈরির জন্য শিগগির ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হামের নতুন ভ্যারিয়েন্ট আছে কিনা তা খতিয়ে দেখতে কাজ করছে বিশেষজ্ঞ টিম। এর আগে সকালে হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রধানদের সাথে মতবিনিময় করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি। হস্তান্তর করেন 3টি ভেন্টিলেটর মেশিন। সম্প্রতি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ভেন্টিলেটরের অভাবে শিশুদের মৃত্যুর ঘটনায় ক্ষোভ জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। আমাদের স্বাস্থ্যকর্মীরা একসময় ছোট ছোট আন্দোলন করেছিল, কর্মবিরতি করেছিল। আমাদের টিকারও তখন কিছু সংকট তৈরি হয়েছিল। প্রাইমারি ইনভেস্টিগেশনে বলে যে ওই গ্যাপগুলোর কারণে এটা ছড়িয়েছে। স্ট্র্যাটেজি নিচ্ছি যে রিং করে ওই এলাকাগুলোতে আমরা হার্ড ইমিউনিটি তৈরি করার জন্য ভ্যাকসিনের কার্যক্রম সহসাই শুরু করব। বিগত 15 বছরে সারা দেশে যত ক্রসফায়ার হয়েছে তার তালিকা করতে তদন্ত সংস্থাকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনালের চিফ
প্রসিকিউটর। ১/১১ গুম খুনের কুশীলব, ক্রসফায়ার এবং শাপলা চত্বর হত্যাকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও জানান চিফ প্রসিকিউটর। বলেন, শাপলা চত্বর হত্যাকাণ্ডে শেখ হাসিনা ছাড়াও তৎকালীন পুলিশ এবং র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে দ্রুতই প্রতিবেদন দাখিল করা হবে। এদিন এই মামলায় পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে গ্রেপ্তার দেখানো হয়। শাপলা চত্বর হত্যাকাণ্ডে তার সরাসরি সম্পৃক্ততা রয়েছে বলে জানায় প্রসিকিউশন। এদিন 2015 সালে বরিশালে ছাত্রদল নেতা কবির হোসেন ও টিপু হাওলাদারকে পুলিশ হেফাজতে ক্রসফায়ারে হত্যা মামলায় শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসানাত আবদুল্লাহ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। পলাতক 2 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আর সারা দেশে জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় করা সব মামলার তথ্য নিচ্ছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। মামলাগুলোর অভিযোগ যাচাই বাছাই করা হবে। মামলা বাণিজ্যে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়। আন্তর্জাতিক ইরানের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন এবং ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার ইস্পাহান, তেহরান এবং মাউন্ট সাফা সহ বিভিন্ন স্থানে চালানো হয় বিমান হামলা। এর মধ্যে সবচেয়ে বড় অভিযান পরিচালনা হয় ইস্পাহানে। তেহরান বলছে আইআরজিসির বিভিন্ন সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে বিপ্লবী গার্ড বাহিনীর অস্ত্রাগার এবং জ্বালানি ডিপো লক্ষ্য করে চলে হামলা। ইসরায়েলি বাহিনীর দাবি, গেল 24 ঘন্টায় 200 দফায় হামলা হয়েছে ইরানের বিভিন্ন স্থানে। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালিয়ে জবাব দিয়েছে ইরান। প্রায় 20টি ড্রোন এবং মিসাইল ছোড়া হয় সৌদি ভূখণ্ড লক্ষ্য করে। এর পাশাপাশি প্রিন্স সুলতান ঘাঁটি লক্ষ্য করেও মিসাইল ছুড়েছে ইরান। এদিকে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের 15 দফা পরিকল্পনাকে অবাস্তব আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। বলেন, ইরানের অবস্থান পরিষ্কার, যুদ্ধের পরিস্থিতিতে কী করতে হবে তা তার দেশ জানে। মার্কিন অবাস্তব পরিকল্পনা গ্রহণের কোনো সুযোগ নেই বলে জানান তিনি। এ সময় মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের অবস্থানের সমালোচনা করেন বাঘেই। বলেন, পাকিস্তানের সাথে হওয়া মিত্র দেশগুলোর বৈঠক ইসলামাবাদের নিজস্ব কাঠামোর অংশ, তেহরানে এই কাঠামোর কোনো অংশ নেই। اینکه کشورهای منطقه کشورهای همسایه دغدغه صلح و امنیت داشته به ما منتقل شده حالا تحت هر عنوان 15 দফা পরিকল্পনার নামে যেসব প্রস্তাব পাঠানো হয়েছে সেগুলো অত্যন্ত অযৌক্তিক এবং অবাস্তব। পাকিস্তান তাদের মিত্র দেশগুলোর সাথে যে বৈঠক করেছে সেটি তাদের নিজেদের তৈরি একটি কাঠামো। আমরা সেই কাঠামোর অংশ ছিলাম না। আমাদের অবস্থান পরিষ্কার। আমরা যখন কোনো সিদ্ধান্তে পৌঁছাবো তখন তা যথাযথভাবে ঘোষণা করব। تأسیس کردن ما در این এদিকে আগামী কয়েকদিনের মধ্যেই যুদ্ধের গতি প্রকৃতি নির্ধারণ হবে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিটার হেগসেথ। বিবৃতিতে তিনি দাবি করেন, পতনের খুব কাছাকাছি পৌঁছে গেছে ইরান। প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও তা ব্যর্থ হবে বলে মন্তব্য হেগসেথের। আগামী কয়েকদিনের মধ্যে নির্ধারণ হবে যুদ্ধের ফলাফল, সেটা ইরানও জানে। তাদের যে সামরিক সক্ষমতা তাতে তারা এই বিষয়ে কিছুই করতে পারবে না। এটা সত্যি যে ইরান এখনো কিছু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে, কিন্তু আমরা সেগুলো ধ্বংস করে দেব। মার্কিন বিমান চলাচলের উপর ফ্রান্সের বিধিনিষেধ সংক্রান্ত মার্কিন প্রেসিডেন্টের দাবিকে নাকচ করে দিয়েছে এক ফরাসি প্রশাসন। ফরাসি সামরিক বাহিনীর সূত্র মোতাবেক জানা যায়, মার্কিন কোনো সামরিক বিমানকে তাদের আকাশসীমা ব্যবহার করতে বিধিনিষেধ আরোপ করেনি প্যারিস। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের করা দাবিটি সত্য নয় বলে জানায় ফরাসি প্রশাসন। তবে আরও জানানো হয়, শুধুমাত্র লজিস্টিক্যাল সরঞ্জাম ব্যবহারকারী পরিবহন বিমানগুলোকেই দেওয়া হয়েছে ফ্রান্সের ইস্ত্রেস এবং অ্যাফোর্ড ঘাঁটিতে অবতরণের অনুমতি। এর আগে একই ইস্যুতে নিজেদের অবস্থান পরিষ্কার করতে ট্রাম্পের দাবি নাকচ করে ইতালি। এই ছিল আমাদের এখনকার মতো যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।